কৃতিক এক ঝলক অরুর দিকে তাকিয়ে চাইল। সেই মুহূর্তে চোখ দিয়ে হাজারো আকুতি মিনতি করছে কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, অতঃপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখেই বললেন, তা বাবা, তুমি কি বাসায় যাচ্ছ? আর ওরও কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরল। অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ওরও যেহেতু চলেই যাচ্ছে, তাহলে তোমরা বরং এটা নিয়েই যাও। মেজাজের মাত্রা তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের, তবুও ভেতরের উগ্রতাকে সামনে রেখে পকেটে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছোট করেই বলল, তারপর আর এক মুহূর্ত ও দাঁড়ালো না, ওরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে, সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়ল ফলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে নিল। লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত, তারপরে কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই ধরেছে। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় চঞ্চন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে দিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতে গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেন, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙ্গুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস? বুঝে বলছিস? ম্যাচেজ বিক্রি আছে ওরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয়, অন্য কিছুর দাগ বসাবো আমি। অরুর তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি, কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন, আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও যা খুশি তাই বলে এসেছেন কেন? আমার সামনে অমিতর হয়ে ওকালতি করা বন্ধ কর ওরু। ভুলে যাস না, আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গেছিস? আর তুই কিনা আজ ঠ্যাং ঠ্যাং করে সে অমিতকে দেখতে চলে এলি। হাউ ফাকিং ডিয়ার ইউ ওরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি, তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে, একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়ম কানুন সব কিছু বলতে বসেছেন, হয়েছে চরম অসভ্য। অরু কথা শেষ করার সঙ্গে সঙ্গেই পেছন থেকে ওর ঘাড়টা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক, অতপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না, আমার একটা হওয়ার পেছনে দায় কিন্তু একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকে আঙুল তুললে। ইজন্ট ইট ফেট? আর কে যেন বললি, মা আর আপা রাইট? তোর কাছে যদি তোর মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই মান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মারে ডিভানের উপরে ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কীভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছে, তখন তুই হার হারা টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ তার চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর অরুর মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিকে ছাড়া পৃথিবী আদৌ সম্ভব? অরু ভাবতে পারে না।
ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছনে পেছনে উঠে যায় সিঁড়ি ভেঙে। অতপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছু হয় না। ওরু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট। বলেই হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপরে ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরেই হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্য কথা যে মানুষের হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধ হয় কান্নারত অরুকে না দেখলে বোঝাই যেত না। অরু কাঁদছে যখন থেকে তা দেখে অরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভ, আরও বিয়ে কর বড় লোকের ছেলেকে, একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধ হয় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেসবে মন নেই। ও নিজের দুই হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পরাসৈন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মাবন্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলকধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই। পরন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতো তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক সূর্যকিরণের সোনালি আলোর রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলা ভবনের ছাদে। সেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করছে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচ শেখা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকা আঁকির ক্ষেত্রে। আব্বাজানের একমাত্র মেয়ে হওয়ায় মেয়ের কোনোরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেননি নীলিমার বাবা তাইয়ের জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয়ে উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে এক রত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিককুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার সময়ও আছে কিনা না নীলিমার। অপছন্দের শীর্ষের তালিকায় মানুষটার কথা ভাবতে গিয়েই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনেই ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্যকর কি করে হতে পারে? কি করে? শায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন আবারও নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে শায়রের চোদ্দগোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল শায়র দাঁড়িয়ে আছে। শায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করেছিলাম। আপাতত ওর দিকে তাকিয়েই নিঃশব্দে হাত নাড়ছে শায়র। আর শায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখেই শায়র নিচে থেকে কথা ছুড়ল, ওপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসা সিঁড়িটাও বাইরের দিকে। যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারে। আপাতত সেই কথা বাদ। এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিভ্রান্ত চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শায়র আর অনুমতির অপেক্ষা করল না। তরতর করে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে এলো নীলিমাদের ছাদে। শায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতেই ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ শায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাস পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? শায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুরবাড়ি আর আমি খুঁজে পাবো না। শায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বা যান? নীলিমা এবার মেকি হাসল। শায়রের সাথে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি, আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তাই একটু ডেকে পাঠাই, বলে তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। শায়র নিজের শার্টের গলাটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই এপ্রিসিয়েট। শায়রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান, শুনতাছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কিতা হইছে আম্মা জান?
ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, ছাদে আইয়েন, দেখা যান। বালা আম্মা গো, ছাদে বিদেশি বান্দর লাফাইতাছে। কিতা কইতেছেন আম্মা জান সব? লাঠি নিয়ে আইমু? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়ের হতভম্ব হয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আছলা বাঁশ খাওয়ার হুমকি এলো। এ কেমন দোষী মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগে তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটাকে চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ঠিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতেই বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মস্করা করলে সত্যি সত্যি আজ আব্বাজান রে দিয়া আপনার শ্বশুর বাড়ির আসার শখ মিটায় দিব, বলে দিলাম। সায়ের চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরিয়ে পিছিয়ে হলেও স্বীকার করেছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমটিয়ে বলল। আপনি চাইছেনটা কি বলুন তো? সায়ের দুষ্টু হেসে বলল, তেমন কিছু নই, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগী নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও। আব্বাজান হুনতাছেন? সায়ের বোধ হয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভড়কে গিয়েছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধপ ধপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আস্তে আস্তেই বলল, আইতাছি আম্মা, বাঁশ খান জোগাড় করতে দেরি হইয়া গেল গা। এ কথা শুনে সায়রের চোখ বড় বড় হয়ে উপরওয়ালার নাম জপে উঠে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লে পড়লাম আমি? যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বললো, অমনি বাপ বাঁশ দিয়ে হাজির। তায়েব জামান সিঁড়ির ঘরের কাছাকাছি চলে আসতেই নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেললে খবর আছে। সায়র নিচে দিতে দিতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধ্যা থেকেই তীব্র বর্ষণ। বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারপাশ। রোদ্রের খাখা বিকেলের ইতি টেনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিকে ধোঁয়াশা আর মানব শোন। সেই শেষ বিকেলের থেকে বাংলা একাডেমি গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু। অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের পসরা সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ আজকে ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্বে যখন অরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়তেই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজর আসলেও তো আসলে পারে। কিন্তু দিন শেষে কী হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়ল অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বললেই বরাবরই ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনেই ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ? শুধু শুধু কিন্তু বলে না, আবাগা যেদিকেই যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও একই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে চেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিকে লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তার অবশিষ্ট সোদিয়া নিয়ন আলোগুলো তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও তীক্ষ্ণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়
বিদ্যুৎ ও ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপরে ঘূর্ণিবায়ু। অরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশের জড়বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে, কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার মতো উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রর আওয়াজ অরুর কলিজায় গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরেই এসে পড়লো বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হুলকাখানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তেজ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ, বুকের কাছটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, মাথাটা ঝাঁকুনি দিয়ে উঠছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রর কোনো কিছুরই হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে আকস্মাৎ বসে পড়ে কানে দু হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গেই এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমতো অবস্থায় না চাইতেও আতঙ্কে চিৎকার দিয়ে উঠল অরু। মা, ভয় করছে। চারিদিকে প্রলয়কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে আসছে অরুর মানুষপিঠে। অথচ অরু জানে কৃতিকে যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুঁটিয়ে ওকে নিতে আসবে না কখনোই। কৃতিক যদি অরুর খোঁজ করত কিংবা অরুর জন্য কোনো রূপ চিন্তা হতো ওর মনে, তাহলে তো যখন ঝড় শুরু হলো তখনই নিতে আসতো। এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা অরুর পরে রেগে আছে জেনেও তার পথ চেয়েই বসেছিল, এবারও তাই হলো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ না। এই পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়। কৃতিকের জীবন তো অন্তত নয়। কিন্তু অযাচিত ভাবনায় পড়তে পড়তে আকাশের প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। আমার ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে টুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতেই বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি যান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপরে জলোচ্ছ্বাসের ছাপ পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকের শত্রুর দল ঘিরে রেখেছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে, কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনই অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরু আর আধো আধো চোখ জোড়া শেষবারের মতো যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে উঠছে কেউ। অরু! চেনা পরিচিত তো আন্তরিকতার জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতেই আকস্মাৎ পেছনে চাইল অরু। খানিকের বিদ্যুতের হলকার আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফলমার্ক গেটআপে বৃষ্টিতে ভিজে যুগযুগ হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেই যাচ্ছে, কিন্তু অরু এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করে মাথাটা নুয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নাটা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরো আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডায় ধাঁচ আছে, এতটুকুতেই ঠান্ডা লেগে যায়। তার উপরে ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওইখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরু ব্যাগটা নিজের গলায় ঝুলালো, তারপর এক টানে অরুকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মধ্যেই। এখনো আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর।
অগত্যাই কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো ওরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে। যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙতে পারবো না, অলরেডি অনেক ভিজেছে। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবে। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলে ওরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যাই কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে ওরু। অতঃপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজি দেখা পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিককুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না। মূলত ওরুর সেফটির জন্যই খাটনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই ওরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। ওরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ ওরু রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না, বরং দ্রুত পায়ে দরজা লক করে ওরুর তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতেই এগিয়ে গেল বারান্দার কাছে। ওরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবে পরোয়া করল না, উল্টে এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছনের দিক থেকে ওরুর ভেজা চুল ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এত কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক ওরুকে তুমি করে ডাকছে, তার উপরে এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। ওরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিনও, অথচ আজকে এইসব ওরুর চোখের সামনেই ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারক বানিয়ে দেয় তার জলজ্জান্ত প্রমাণ হচ্ছে জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি চাচ্ছে। কৃতিকের এমন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামনে রাখতে পারল না ওরু। কোনোরূপে ছলচাতুরি না করেই কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটাকে খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না, এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। কৃতিক গ্রিবারটা নিচে নামিয়ে এক হাতে ওরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টোনে বলল, না এসে কী করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। 1000বার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকে চাই ওরু, শুধু তোকে, নো ওয়ান এলস। ওরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই শুধায়, কি আছে আমার মাঝে, কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তেই কৃতিকের মাথায় কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠে ভর করেছে কাছাকাছি আসার প্রখর আকুতি। তা ওরু স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল ওরু। ওরু দূরে সরে যাওয়ায় কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ওরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে, সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। ওরুর কথা শেষ হওয়ার আগেই ওর হাতে হ্যাচকার টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতপর তার লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে ওরুর ওড়নাটাকে টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাফ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। ওরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফার দিকে বসে পড়ে। ওরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠেই বলল, কি হয়েছে, রাগাচ্ছিস কেন আমাকে? ওরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট চুকুল তিরতিরিয়ে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তেই ওরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে ওরুকে নিজের উরুর উপরে বসিয়ে গভীর গলায় বলে, আমার টাচ খারাপ লাগছে, চলে যাবো আমি? ওরু মাথা নুইয়ে না সূচক মাথা নাড়ল। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন, ওয়াই? ওরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সৌন্দর্য নেই আমার। ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন,
আমার উপর আপনার অনীহা চলে আসে তখন? কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওরও সুন্দর অসুন্দর শুকিয়ে গেল না মোটা হলো তা নিয়ে কৃতিকের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়ের দিকে ওর চোখে তাকাতেও মোটেই ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এক ওরুকে দেখতে দেখতেই তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে ওর নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই এক টানে অরুর সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপরে ওকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতেই বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে যা আমাকে উন্নত করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্য আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এইভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্য আবৃত থাকবে। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথার বোঝার সাধ্যই নেই ওরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণার এলোমেলো ওরু সেই সাথে পরিপূর্ণ। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকালই সূর্যমামার দেখা মিলল পূর্বের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফটফট করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল ওরুর। ঘুম ছুটে যাওয়ার কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে ওরুর বুকের উপরে মাথা রেখে দু হাতে ওরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নেই ঘুমাচ্ছে। ওরু ঘুমো ঘুমো চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো। তারপরে আস্তে করে রোয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। ওরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনো ওদের ভেজা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে অ্যালিসাকে কল দিয়ে নিজের ক্লজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। ওরও আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে। আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডালউড পারফিউমে মন মাতানো সুঘ্রাণ। কিসের কারণে সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি সরে লাফিয়ে উঠল ওরু। চকিতে পেছনে চেয়ে দেখলো হেডবোর্ডে হেলান দিয়ে আছোয়া হয়ে বসে আছে কৃতিক। ওরু নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালশিটে পড়া বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দু হাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। ওরু গেল। কৃতিক অরুর গলার কয়েক দফা চুমু খেয়ে বলল, ঘুমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়েই পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙ্গুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমুখা। কৃতিকের কথায় অরু ভড়কে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই ওরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এইভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস ওরা আমাদের এইভাবে দেখুক? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছে তাই কর, দ্রুত।
অরুর আর কী বা বলবে? স্বামীর মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতেই বলল,